বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন ডাক্তার সাজেদুল হক রুবেল, সম্পাদক কেন্দ্রীয় কমিটি সিপিবি, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন নাজমুল আলম নাজু, সভাপতি রংপুর জেলা যুবদল। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। এবং আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে আমি কিছু তথ্য তুলে ধরতে চাই। প্রথমেই যে তথ্যটি আমি একটু তুলে ধরবো তা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। কিছুদিনের মধ্যেই ঘোষণাপত্র প্রকাশ করা হবে। এটি বাংলাদেশ স্থানীয় সময় সোমবার রাতে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে একটি জরুরি সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব শফিকুল আলম, এবং তিনি বলেছেন জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে। এবং শফিকুল আলম আরও বলেছেন গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সব শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। এতে জুলাই গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে ঐক্যের ভিত্তি ও জনগণের অভিপ্রায় ব্যক্ত করা হবে। এই ছিল একটি তথ্য। এবং পরের তথ্যগুলো যদি আমি একটু তুলে ধরি, অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য এবং কার্যক্রম সফল করতে মাঠ প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অভ্যুত্থানের উদ্দেশ্য ধারণ করে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেছেন সরকারের কার্যক্রমে মানুষ যেন বুঝতে পারে পরিবর্তন হয়েছে। এবং তিনি আরও বলেছেন অন্তর্বর্তী সরকার সবার অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে, তাই মাঠ পর্যায়ে বিভিন্ন প্রকল্প নির্ধারণের সময় মধ্যে সম্পন্ন করার জন্য মনোযোগী হতে হবে। প্রধান উপদেষ্টা আরও একটি বিষয়ে কথা বলেছেন, তা হচ্ছে দ্রব্যমূল্য, এবং এই বিষয়ে তিনি বলেছেন যে দ্রব্যমূল্য একটি বড় ইস্যু, চেষ্টা করা হচ্ছে কিভাবে এটাকে আয়ত্তে আনা যায়। আগের থেকে আয়ত্তে আনারও সুযোগ বর্তমানে আরও বেশি সৃষ্টি হয়েছে, সেই সুযোগটা ব্যবহার করে দ্রব্যমূল্য আয়ত্তে আনার ক্ষেত্রে আমরা যেন প্রতিযোগিতার মধ্যে থাকি। এবং এরপর যে তথ্যটি তা হচ্ছে গণপূর্তের উপসহকারী প্রকৌশলী আব্দুল মান্নান ভুইয়া, তিনি জানিয়েছেন আগুনে সচিবালয়ের 7 নম্বর ভবনের 4টি তলার প্রায় 200টি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। কিভাবে আগুন লেগেছে সেটি তদন্ত শেষেই বলা যাবে। তিনি বলেছেন ভবনটি সংস্কার করে ব্যবহার উপযোগী করা যাবে কিনা সেটি পরীক্ষা নিরীক্ষা করার পরই বোঝা যাবে। তবে এ ব্যাপারে চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর স্পষ্ট হবে সংস্কার করা আসলে সম্ভব কিনা। এরপর যে তথ্যটি তা হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন বলেছেন নির্বাচন কমিশন এখন সম্পূর্ণ স্বাধীন, ডান বামের বা বহির্বিশ্বের কোনো চাপ এখন নেই, তারা এখন বিবেকের চাপে আছেন। এদেশে ভালো নির্বাচন করা সম্ভব, খারাপ নির্বাচন করা সম্ভব, এমনটা বলেছেন তিনি। এবং আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো বাধা আছে কিনা এমন প্রশ্নের উত্তরে সিইসি জানিয়েছেন যে সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে তবে সেই দলের রেজিস্ট্রেশন নির্বাচন কমিশন বাতিল করতে পারে না। এটা রাজনৈতিক বা আদালতের সিদ্ধান্ত বলে উল্লেখ করেন তিনি। কোনো দল নিষিদ্ধের চিন্তা তাদের নেই, এমনটাই তিনি বলেছেন। এবং এরপর যে তথ্য তা হচ্ছে যে প্রধান উপদেষ্টার যে ভোটারদের বয়স 17 করার উদ্যোগ, অথবা তিনি এই বিষয়ে যে কথা বলেছিলেন, প্রধান উপদেষ্টা জামায়াত একে সমর্থন করে বলে জানিয়েছেন জামায়াত ইসলামের যে আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন আমরা বলি তাদেরকে ভোটার করা হোক, রাস্তায় তো এরাই নেমে জীবন দিয়েছে, আপনি আমি যেটা করতে পারিনি আল্লাহর সাহায্য নিয়ে এসে অসাধ্য সাধন করেছে তারা। এবং আরও বলেছেন তিনি যারা জীবন দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিতে পারে আমরা দেশবাসী তাদের ভোটের অধিকার দিতে পারি না। তিনি প্রশ্ন রেখেছেন আমরা চাই তারা ভোটের অধিকার পাক, আগামী বাংলাদেশ জামায়াত যুবকদের হাতে তুলে দিবে, শুধু জামায়াত ইসলামী নয় গোটা জাতি তুলে দিবে। এবং সবশেষ আরেকটি তথ্য আমি একটু তুলে ধরি, তা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, তিনি বলেছেন যে সীমান্ত দেশবাসীকে জানাতে চাই আপনাদের ভয়ের কোনো কারণ নেই, সীমান্ত সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছি আমরা। এই ছিল কিছু তথ্য। আমি এখন চলে যাব আলোচনায় আমাদের দুই অতিথির সাথে। আমি প্রথমে একটু আসি সাজেদুল হক রুবেল, এই যে প্রসঙ্গটি বলছিলাম যে আমরা যেটা জেনে আসছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি বিপ্লবের ঘোষণাপত্র তারা দিবে 31শে ডিসেম্বর। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেই বলা হচ্ছে যে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে এবং কিছুদিনের মধ্যেই ঘোষণাপত্র প্রকাশ করা হবে। এবং আমরা
বাংলা স্থানীয় সময় একদিন আগে পর্যন্ত যা দেখেছি যে সরকার বলছিল যে এই ঘোষণাপত্রের সাথে অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ঘোষণাপত্র এটি আসলে তাদের প্রাইভেট ব্যাপার, প্রাইভেট ইনিশিয়েটিভ। এখন আমরা দেখছি যে সরকার বলছে যে সরকারের পক্ষ থেকেই একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এই ব্যাপারে আপনি কি বলবেন সাজিদুল হক রুবেল? আসলে সেদিন প্রেস সচিব যা বললেন আর আজকে যা শুনলাম দুটো দুই রকম বিষয়। সেদিন তিনি বললেন এটা একটি প্রাইভেট ইনিশিয়েটিভ। 31 তারিখ আমাদের বৈষম্য বিরোধী ছাত্র নেতারা এবং তাদের জাতীয় নাগরিক কমিটি যা করতে চলেছে সেই শফিকুর রহমানের বক্তব্য অনুযায়ী বুঝি তার সাথে সরকারের কোনো সংস্রব নেই, সরকার এটার দায়িত্ব নিচ্ছে না। আগামীকাল যে ঘটনাটি ঘটছে সেটার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার কোনো দায়িত্ব নিচ্ছে না, তারা সমর্থনও করছে না। আবার আজকে যে আলোচনাটা শুনলাম, যে তথ্যটা পেলাম, তাতে বোঝা যাচ্ছে যে 31 তারিখে ছাত্ররা একটা ঘোষণাপত্র দিচ্ছে, আবার সরকার আরেকটা ঘোষণাপত্র তৈরি করবেন বিভিন্ন রাজনৈতিক দল এবং আন্দোলনের নানা অংশীজনের সাথে আলোচনার ভিত্তিতে। অর্থাৎ দেখা যাচ্ছে যে দুজনার যেন দুটি পথে অগ্রসর হচ্ছে। কিন্তু তার আগে আমি যেটা বলতে চাই, এই প্রথমত অন্তর্বর্তীকালীন সরকারকেই বলতে চাই, তাদের কাছেই তো আমার দাবি দেওয়ার জায়গা আর কি। তো আপনাদের কাছে আসলে ঘোষণাপত্র চেয়েছে কে? আমরা কি ঘোষণাপত্র চেয়েছি? বাংলাদেশের মানুষ কি বলে যে এখন একটা প্রোক্লেমেশন দরকার, নতুন একটা ঘোষণা দরকার, নতুন একটা কিছু দরকার? এই ব্যাপারে নতুন কিছু চায় না এই বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষ সেই জিনিসটা সবচেয়ে বেশি চায় যে আবার বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক, গণতন্ত্র ফিরে আসুক। শাহদুল হক রুবেল, মানুষই আপনি, আমি একটু মাঝখানে একটি তথ্য অথবা আপনাকে একটি প্রশ্ন রাখি, যেটি হচ্ছে যে আপনি যেমনটা বলছেন যে বাংলাদেশের মানুষ চায় না, একইভাবে আমার অনুষ্ঠানে বিভিন্ন সময় আপনারা বিভিন্ন রাজনৈতিক দলের এবং সংগঠনের আপনারা অতিথি থাকেন। আমি আমার অনুষ্ঠানে গত পর্বেই জাতীয় নাগরিক কমিটির একজন সদস্য ছিলেন, তিনি বলছেন বাংলাদেশের মানুষ এটা চায়। তো এই ব্যাপারে আসলে এখন কি বলবেন সাইদুল হক রুবেল? সবচেয়ে ভালো হয় যে তাদের একজন প্রতিনিধি থাকলে এখানে আমরা সরাসরি আলোচনাটা বিতর্কটা অগ্রসর করতে পারতাম। তো নিশ্চয়ই সামনের গতকালকের দিনে সেটা আলোচনার হবে। কন্টেন্ট জি। আজকে করলে ব্যাপারটা কেমন হয়? তারপর আমি একটা কথা বলে রাখি, বাংলাদেশের মানুষ কবে বলেছে যে আমার আর একটা রিপাবলিক দরকার, আর একটা প্রোক্লেমেশন রিপাবলিক দরকার? কবে বলেছে? যে আগস্ট অভ্যুত্থান হলো, যে জুলাই থেকে আগস্ট পর্যন্ত যে ছাত্র আন্দোলন হলো, এই যে হাজারো ছাত্র মারা গেল, হাজারো মানুষ মারা গেল, ঠিক আছে, সেই মানুষগুলো কোন দাবিতে মারা গেছে? তারা প্রথমত দাবিতে মারা গেছে, প্রথম যে জিনিসটা তারা মারা গেছে তারা হচ্ছে যে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে তারা লড়াইটা লড়েছে। এই পর্যন্ত বাংলাদেশের সব মানুষ একটা জায়গায় একমত আছে। এরপরে কোন পথে আপনি চলবেন? আপনি সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়ার ঘোষণা করছেন। বাংলাদেশের কোন মানুষ, আজকে আমি একটা লেখা দেখেছি, হাসনাত আব্দুল্লাহ বলছেন, সম্ভবত আমি ভুল না করলে, যে তিনি বলছেন যে হচ্ছে এই আগস্ট বিদ্রোহ আন্দোলনের মধ্য দিয়ে মানুষ 72-এর সংবিধানকে ছুড়ে ফেলেছে। 72-এর সংবিধানের বিরুদ্ধে তো মানুষ মিছিল করেনি, একটি স্লোগানও তো উচ্চারিত হয়নি এই আগস্ট অভ্যুত্থানের সময় 72-এর সংবিধানের বিরুদ্ধে। কে তাদের এই ম্যান্ডেট দিল? নিশ্চিতভাবে আমি বলতে পারি এই জুলাই আগস্টের যে ছাত্র শ্রমিক জনতার যে অভ্যুত্থান, এই অভ্যুত্থান তাদেরকে এই ম্যান্ডেট দেয়নি, এই ম্যান্ডেট তাদেরকে দেয়নি। এটা তো আমি দেখবো তো, যেমন 71-এর মুক্তিযুদ্ধের পর আমরা দেখেছি যেভাবে করে আওয়ামী লীগ সবকিছুকে দলীয়করণ করার চেষ্টা করেছে, সবকিছুকে আওয়ামীকরণ করার চেষ্টা করেছে। এখন তো আমি দেখছি আমার জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট, আমার আগস্ট অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটটাও মনে হচ্ছে বেহাত হয়ে যাচ্ছে। এবং এটাকে হচ্ছে কি দলবাজির মাধ্যমে নতুন দল তৈরি করা হবে, দল তৈরির একটা প্রেক্ষাপট তৈরি করবার জন্য একটা বলা যায় যে জাতিকে বিভক্ত করে দেওয়ার একটা বড় জায়গা চলে আসছে। এই ঘটনাটা ইঙ্গিত দিচ্ছে যে একটা বড় ধরনের বিভক্তির একটা, যেখানে একটা ঐক্যবদ্ধ করা দরকার, যেখানে আমার হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধার হওয়ার আজকে একটা প্রচন্ড সম্ভাবনা তৈরি হয়েছে, সেখানে তো মনে হয় গণতন্ত্র আরো অধরা হয়ে যাবে।
এবং আরো কি, সরকারের দায়িত্বশীল পদে যারা আছে, সরকার দায়িত্বশীল পদে থেকে রহস্যজনক নাও এন্ড নেভার কমরেড, ঠিক আছে, কমরেড নাও এন্ড নেভার, এই ধরনের যে হচ্ছে গিয়ে মানে স্ট্যাটাস দেওয়া হচ্ছে, রহস্যজনক একটা নাটকীয়তা স্ট্যাটাস দেওয়া হচ্ছে, এইটা যার মধ্য দিয়ে সারা দেশের মানুষকে একটা বিভ্রান্তির মধ্যে, একটা মানে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিচ্ছেন। এই অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়, জি, আমি জানি সাইদুল্লাহ না রুবেল, আপনারা আমি কতদূর ঠিক সফল এই হবেন, এই জায়গাতে তবে আপনার আপনারা কাছে কিন্তু গ্রহণযোগ্যতা হারাচ্ছেন এই ঘটনাটির মধ্য দিয়ে। আমি একটু প্রশ্ন রাখি আপনার কাছে। এই যে 31 ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারের যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের কথা বলা হচ্ছে, এবং এখানে বলা হচ্ছে কিছু বিষয় স্পেসিফিকলি আপনি নিশ্চয়ই দেখেছেন বিভিন্ন গণমাধ্যমে, যে মুজিববাদী সংবিধানের কবর রচিত হবে এবং আওয়ামী লীগ দল হিসেবে অপ্রাসঙ্গিক হয়ে পড়বে বাংলাদেশে, এমন কথা বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আমরা কোটা সংস্কার আন্দোলনের সময় এবং পরবর্তীতে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আমরা দেখেছি যে ছাত্রীরা, শিক্ষার্থীরা অথবা অনেকেই স্লোগান দিয়েছেন শেখ মুজিবের নাম দিয়ে, যে শেখ মুজিবের বাংলাদেশে বৈষম্য চলবে না, অথবা এই ধরনের স্লোগান দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে এই জায়গায় এই যে এখন যে মুজিববাদী সংবিধানের কবর রচিত হবে বলা হচ্ছে, এই জার্নিটা আপনি কিভাবে দেখছেন? প্রথম কথা, এই প্রশ্নের একটা অংশের সাথে আমি খুবই দ্বিমত পোষণ করছি। জি, এই সংবিধান মুজিববাদী সংবিধান না, এটা আমাদের সংবিধান। এই সংবিধান দিয়ে বাংলাদেশ 53 মুক্তিযুদ্ধের পর 53 বছর পথ পরিক্রমা করে এসছে। এই সংবিধানকে শাসক গোষ্ঠী, শাসক শ্রেণী তার স্বার্থে এই সংবিধানকে অপবিত্র করেছে, এই সংবিধানকে গণবিরোধী কাজে তারা ব্যবহার করেছে, এবং সংবিধান বিধি বহির্ভূত ভাবে আমাদের উপর তারা অত্যাচার চালিয়েছে। এই সংবিধানকে কি শেখ হাসিনাকে অধিকার দিয়েছিল ছাত্রদেরকে গুলি করে হত্যা করবার? নিশ্চয়ই অধিকার দেয় নাই। এই সংবিধানে আমার অধিকার আছে, কিন্তু এই সংবিধানকে কার্যকর করতে দেওয়া হয়নি। হ্যাঁ, এই সংবিধানে অনেক জায়গায় সংস্কার প্রয়োজন রয়েছে, যুগ বদলে গেছে, অনেক নতুন নতুন চাহিদা তৈরি হয়েছে, এই সংবিধানকে আরো গণতন্ত্রায়ন করার দরকার রয়েছে। এখানে জাতীয়তাবাদ প্রশ্নে এখানে অনেক বিষয় এখানে লোকে আরো পরিষ্কার করার প্রয়োজন রয়েছে, কিন্তু এটাকে আমরা আপডেট করব, এটাকে আমরা সংস্কার করব, আমরা এটাকে সংস্কার করব। এবং অন্তর্বর্তীকালীন সরকার যা যা করবে তাতে কিন্তু অত কিছুই হবে না। এই সব কিছু যা যা করবেন তারা, অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সরকার, সেগুলো সব এক ধরনের প্রস্তাবনার মতো হবে। এই প্রস্তাবনাকে বাস্তবায়িত করবেন তারা যারা আগামী নির্বাচনে ভোটে নির্বাচিত হবে, তারাই এটাকে প্রকৃতপক্ষে সংস্কার করবেন। এখন তারা যা করবেন সবকিছুই হচ্ছে এক ধরনের খসড়া প্রস্তাবনা ছাড়া আর কিছুই না। এবং এটা করবার ক্ষমতা একমাত্র সেই মানুষদের আছে যেই মানুষরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে বসবে। সেখান থেকেই আসবে হচ্ছে সত্যিকার অর্থে রাষ্ট্রের মেরামত, জি। সত্যিকার অর্থে সেখান থেকে আসবে সংবিধানের সংস্কার। সাইদুল্লাহ অতএব রুবেল, তাদের একটা কাজই করা দরকার, ঘোষণাপত্র তাদের কাছে কেউ চায় নাই। কোন রাজনৈতিক দল, যতগুলো রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন, কোন রাজনৈতিক দল, এমনকি সমাজের কোন অংশ, একমাত্র এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটির কতিপয় নেতা ছাড়া কেউ স্লোগান দেয় নাই যে আমার একটা ঘোষণাপত্র দিতে হবে, একটা প্রোক্লামেশন দিতে হবে নতুন করে। এটা কেউ তাদের কাছে চায় না। এটা তাদের নিজস্ব একটা রাজনৈতিক ভাবনা। সেই ভাবনা আজকে তারা আমার আন্দোলনের নামে, আমার শহীদের রক্তের নামে তারা এটা জাতির কাছে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, এবং জি, এটা চাপিয়ে দেওয়ার মধ্য সাইদুল্লাহ দিয়েই রুবেল, আমি হয়তো আরো অন্য কারো রাজনৈতিক কোটারি রাজনীতির স্বার্থ হয়তো তারা আদায় করার চেষ্টা করবেন। এবং এই সমস্ত ঘটনার মধ্যে দিয়ে কিন্তু স্বৈরাচার এই আওয়ামী যে শক্তি রয়েছে তাদেরই কিন্তু সুবিধা করে দিচ্ছেন জি, এই সাইদুল্লাহ ধরনের রুবেল, আমি ভুল আবারও আসবো এবং আপনার কাছে। শক্তিশালী পদক্ষেপের মধ্যে দিয়ে। জি, আমি আবারও আসবো আপনার কাছে এই বিষয়টি নিয়ে। নাজমুল আলম নাজু, আমি প্রশ্ন আর করব না, যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম আপনি শুনছিলেন, আপনি যদি এই বিষয়ে কিছু বলতে চান। আসলে রুবেল ভাই সঠিক বলেছে যে আসলে ঘোষণাপত্র কারা চাচ্ছে? বাংলাদেশের কি একটি মানুষ বলেছে যে বা যারা এই গণতান্ত্রিক আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছে, সম্পৃক্ত ছিল, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য নিরলসভাবে পরিশ্রম করেছে, তারা কি কখনো চেয়েছে যে আপনারা একটি ঘোষণাপত্র দেন? জাতি কি চায় যে আপনারা ঘোষণাপত্র দেন? ঘোষণাপত্র আজকে একটাই, পাশাপাশি ওই যে উনি যেটি বললেন, আসলে আমরা যেটা দেখলাম যে প্রেস সচিব বললেন যে তাদের এটা ব্যক্তিগত। আসলেই ব্যক্তিগত, কোনো রাজনৈতিক দল
কোন রাজনৈতিক দল তার ঘোষণাপত্র কিংবা তার জনগণের কাছে কি নাজমুল আলম প্রস্তাব নাজু, এখানে জি আমি একটু যুক্ত করি আপনার সাথে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা জাতীয় নাগরিক কমিটি কোনোটাই এখনো কোনো রাজনৈতিক দল নয়। জি বলুন। সেটাই বলছি যে নাগরিক কমিটি তো কোনো বাংলাদেশের নিবন্ধিত দলই নয়, সেটা বলছি। কোনো ব্যক্তিও বা কোনো যদি রাজনৈতিক সংগঠনও তার প্রস্তাবনা, সে নির্বাচনে গেলে কি করবে, দেশের জন্য কি করতে চায়, জনগণের জন্য কি করতে চায়, বাংলাদেশকে আগামী দিনে কিভাবে দেখতে চায়, সেটি অবশ্যই তাদের রাজনৈতিক ব্যক্তিগত মতামত। এটি কোনো জাতির কোনো মতামত দেবার ম্যান্ডেট কেউ কাউকে দেয়নি। আসলেই জুলাই আগস্টের যে বিপ্লবটি সংগঠিত হয়েছিল, রাজনীতিতে রুবেল ভাইরা অনেক অনেক সিনিয়র আমাদের চেয়ে। রাজনীতিতে আসলে কখন গিয়ে রাজনীতিতে ঢেউ কখন কোথায় নোঙ্গর করবে এটি বলা সম্ভব নয়। আজকে দিনক্ষণ ঠিক করে দিয়ে কিন্তু আন্দোলনের ফসল ঘরে তোলা যায় না। সেরকম এই ফেসিবাদের বিরুদ্ধে দীর্ঘ 15 বছর থেকে আন্দোলন করতে করতে এই জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইস্যুকে কেন্দ্র করে আন্দোলনের ফসল ঘরে উঠেছে এবং ঠিক জায়গায় নোঙ্গর করেছে। বিধায় জুলাই আগস্টের বিপ্লবের আজকে আমরা স্বাদ গ্রহণ করার সকলেই স্বপ্ন দেখছি। দীর্ঘ 15 বছরের পথ পরিক্রমার ফসল এটি। জুলাই আগস্টের বিপ্লব এটি একদিনে সংগঠিত হয়নি। এবং আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশে যদি সংবিধানকে, তারা বারবার বলছে মুজিববাদী সংবিধানের কবর, বাংলাদেশে কোনো মুজিববাদের কিংবা কোনো আদর্শের কিন্তু সংবিধান বাংলাদেশে নেই। বাংলাদেশে বাংলাদেশি জাতীয়তাবাদের, বাংলাদেশের ভূখণ্ডে যারা বসবাস করে বাংলাদেশিদের একটি দলিল, রাষ্ট্রের দলিল হচ্ছে সংবিধান, হৃৎপিণ্ড হচ্ছে সংবিধান। এটি আমরা বরাবরই বলেছি এবং সকল রাজনৈতিক দলগুলোই একটি কথা বলেছে, ফেসিবাদকে, ফেসিজমকে যে উৎসাহিত করার জন্য সংবিধানে যে সকল অনুচ্ছেদ বা যে সকল বিষয় তারা সংযোজন করেছে, আমরা সংস্কার করতে বলেছি। মুজিববাদকে কেন্দ্র করে কিংবা ফেসিবাদ ফেসিজমকে কেন্দ্র করে আরো সুদৃঢ় করার জন্য যে ধারাগুলো উপধারাগুলো সংযোজন করা হয়েছে সেগুলোকে আমরা সংস্কার করতে বলছি। আমরা কিন্তু দেশে 53 বছর স্বাধীনতার 53 বছর পরে এসে আমরা বলতে পারি না এটি মুজিববাদী সংবিধান, এই সংবিধান পরিবর্তন করতে হবে। সংবিধান যদি আজকে কবর রচিত হয় তাহলে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে? বাংলাদেশে যদি সংবিধান না থাকে তাহলে কি সামরিক শাসনের ইঙ্গিত আসছে? তাহলে কি আমরা আমরা এই 17 বছর থেকে আন্দোলন করেছি, জি নাজমুল এ আলম নাজু, কারণেই কি আমি জুলাই আগস্ট বিপ্লবে এই হাজার শহীদ হয়েছে, লক্ষ। আমি আপনাকে এর মধ্যে একটি তথ্য আমার জায়গা থেকে স্পষ্ট করি এবং আমি আপনাকে প্রশ্নটি রাখি ছোট করে। সেটা হচ্ছে যে এই যে মুজিববাদী সংবিধানের কবর রচিত হবে কথাটি, এটি আমি উল্লেখ করেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যেটা বলছেন এটি তাদের ভাষা অথবা তাদের কথা এক। আর দ্বিতীয়ত হচ্ছে যেই আন্দোলনের কথা বলা হচ্ছে অথবা আমরা বলছি জুলাই বিপ্লবের কথা, এই যে বিষয়টি বিপ্লবের সময় বৈষম্যের বিরুদ্ধে, বৈষম্য শেষ করার জন্য বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল এবং যারা আন্দোলন করেছেন তাদের কথা হচ্ছে যে স্বৈরাচার শেখ হাসিনা অথবা স্বৈরাচার আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলন করা হয়েছে। তখন কি বলা হয়েছিল যে সংবিধান বাতিল করতে হবে, সংবিধান সংস্কার করতে হবে? এখন তাহলে এই বিষয়গুলো নিয়ে এত আগ্রহ কেন হচ্ছে আপনার মনে হয়? আমরা মনে করি এটি তো কখনোই বলা হয়নি। আন্দোলনের এক দফায় এক দাবি ছিল, ফেসিবাদের পতন ছিল, সংবিধানকে বাতিল করা এটির কোনো দাবি ছিল না। হ্যাঁ, এবং আমরা মনে করতে চাই, এখন আমরা যারা রাজনীতি করি বা আমরা বুঝতে পারছি দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। আমরা জুলাই আগস্টের বিপ্লবটাকে যে স্পিরিট ছিল সেটাকে ধ্বংস করে দেবার জন্য কারো ইশারায় কেউ ষড়যন্ত্র করছে এবং আবারও সেই ফেসিবাদ ফেসিজমের দিকেই দেশকে নিয়ে যাওয়ার একটা গভীর ষড়যন্ত্র চলছে। দেশে যে একটা আলো দেখছিল, দেশের গণতন্ত্র, ভোটের অধিকার, ভাতের অধিকার, আইনের শাসন, এটিকে আবার বিলীন করার একটা অপচেষ্টা চলছে মাত্র আমরা মনে করি। জি নাজমুল আলম নাজু, যদি আজকে সংবিধানকে বাতিল করতে হয় তাহলে
30 লক্ষ শহীদ, 3 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আজকে এই স্বাধীনতাটাকে তো অস্বীকার করব আমরা, স্বাধীনতার ঘোষণাটাকে অস্বীকার করব আমরা। সে কারণে এই সংবিধান নিয়ে প্রশ্ন তোলার অধ্যত্ত আমি মনে করি বাংলাদেশে কারো রাখার সুযোগ নাই। জি, আপনাকে ধন্যবাদ। আমি আবারও আসবো আপনার কাছে, আপনাদের দুজনের কাছে আসবো। আমাদের অনুষ্ঠানের সময় তো সীমিত থাকে জানেন, আমাকে একটি বিরতি নিতে হয়। আমি বিরতি থেকে ফিরে আপনাদের সাথে আবারও আলোচনা চালিয়ে যাব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন দুজন অতিথি। আমি সরাসরি প্রশ্নে চলে যাব। আমি একটু নাজমুল আলম রাজু, আপনাকে দিয়ে শুরু করি। যে বিষয়টি নিয়ে একই বিষয়, আমি সরাসরি একটু ছোট করে বলি। এই যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে এত আলোচনা হচ্ছে, এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে আসলে রাজনৈতিক গুরুত্ব কতটা বলে আপনার কাছে মনে হচ্ছে? আমার কাছে ব্যক্তিগতভাবে এবং রাজনৈতিকভাবে আমরা মনে করি এটার গুরুত্ব তেমন কিছু নেই। এটা একটা, তারা নতুন রাজনৈতিক দল বাংলাদেশে তৈরি করতে চাচ্ছে, সে কারণেই তাদের জমায়েত এবং তাদের ঘোষণাপত্র তারা পাঠ করবে। সেটাতে আসলে জাতীয় ঘোষণাপত্র বলে আমি মনে করি না। তাদের এটা রাজনৈতিক, যে আগামী দিনে তারা রাজনীতি করবে, বাংলাদেশের রাজনৈতিক দল হিসাবে তারা দেশের মানুষের কাছে তারা প্রতিষ্ঠিত হতে চায়, তাদের দলকে ঘোষণা করতে চায়, সেটিরই একটা ঘোষণাপত্র হতে পারে। এটি কোনো প্রভাব ফেলবে না বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের জনগণের কাছে এটা কোনো মানুষের কাছে প্রভাব পড়বে বলে আমি মনে করি। জি, কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে জানানো হলো যে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নিয়েছে সরকার, এই বিষয়ে আপনি কি বলবেন? এই যে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে, এই বিষয়ে কি বিএনপির সাথে আলাপ আলোচনা করা হয়েছে অথবা করা হবে, অথবা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা হবে? সিপিবি এই ব্যাপারে কিছু জানে? এই বিষয়ে কিছু বলবেন নাজমুল আলম রাজু? বিষয়টা হচ্ছে যে বিএনপির সঙ্গে এখন পর্যন্ত জাতীয় ঐক্যমত এর ভিত্তিতে যে ঘোষণাপত্র তৈরি করবে অন্তর্বর্তীকালীন সরকার, এ বিষয়ে বিএনপির সঙ্গে এই মুহূর্ত পর্যন্ত কোনো, আজকে এখন যখন কথা বলছি এই মুহূর্ত পর্যন্ত কোনো প্রকার আলোচনা করেনি। আসলে আমি একটি কথা বলবো স্বল্প পরিসরে, সেটি হচ্ছে যে এই জাতীয় ঘোষণাপত্র না গিয়ে এখন বাংলাদেশের মানুষ যেটিকে নিয়ে যে কারণে আন্দোলন করেছে, যে কারণে আত্মাহুতি দিয়েছে, সে কারণেই, সেটির মূল কারণ হচ্ছে গণতন্ত্র। মানুষের দ্রব্যমূল্য নাভিশ্বাস হয়ে গেছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা উচিত, আইনের শাসন নাই। এই কারণেই আইনের শাসন নাই বলবো। যারা জুলাই আগস্টের বিপ্লবে 15 বছরে তো করেছে, জুলাই আগস্টের বিপ্লবে যারা বিনা বিচারে হত্যাকাণ্ড ঘটিয়েছে, ছাত্র জনতা শ্রমিকের উপরে, রাজনৈতিক নেতাকর্মীদের উপরে গুলিবর্ষণ করেছে, পরিবারের উপর অত্যাচার করেছে, মিথ্যা মামলা দায়ের করেছে, মিথ্যা মামলায় সাজা প্রদান করেছে, সেই সকল প্রশাসনের সেই ভূতগুলো এখন পর্যন্ত বসে আছে। যতক্ষণ পর্যন্ত এই ভূতগুলোকে তাড়ানো যাবে না, সেই তাড়ানোর দিকেই অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি দেওয়া উচিত। না হলে বাংলাদেশের জন্য আরো বিপর্যয় আসবে মনে করি। অন্তর্বর্তীকালীন সরকার যথেষ্ট সময় পেয়েছে, যদি তারা চোখ কান খোলা না রাখে তাহলে অবশ্যই বিপর্যয় আসবে। তাদের সেদিকে দৃষ্টি দেওয়া উচিত, ঘোষণাপত্রের দিকে নয়। জি, সাইদুল হক রুবেল, একই বিষয় আমি একটু আপনার কাছে আসতে চাই যে এই যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের কথা বলা হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হোক, অথবা আমরা যদি এই যে বলি যে অন্তর্বর্তীকালীন সরকার যেটি বলেছে যে একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে, এই ব্যাপারে আসলে আপনি কি বলবেন? এটি রাজনৈতিক দল হিসাবে অথবা রাজনীতিবিদ হিসাবে এটি কতটা গুরুত্ব দিচ্ছেন আপনি, অথবা আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, বিশেষ করে যে সরকার যে বলছে যে তারা একটি ঘোষণাপত্র তৈরি করার উদ্যোগ নিচ্ছেন? আমাদের এই প্রসঙ্গটিকে আমার মনে হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশের মানুষের যে সংকট, এবং এই মুহূর্তে একটি সরকারের কিংবা রাজনৈতিক দলগুলোর যা করণীয়, সেই জায়গা থেকে আমাদের সম্ভবত এই প্রসঙ্গটি আমাদেরকে মিসলিড করে দেবে। আমরা যে বার্নিং ইস্যুগুলোর মধ্যে আছি, যে দেখা গেল আমরা স্বৈরাচারকে হটাইছি, তার রাজনৈতিক দলকে তাড়িয়ে দিয়েছি, কিন্তু তাড়িয়ে দেওয়ার পরও আমরা সেই সিস্টেমটাকে তাড়াইতে পারিনি। সেই সিস্টেমটা চলছে, এটা সিন্ডিকেটেড ক্ষেত্রে চলছে, এটা নানা ধরনের অরাজকতার ক্ষেত্রে চলছে, যে বিষয়গুলোকে আমরা ঠিকঠাক করতে পারি নাই। এই প্রশ্নটাই আসলে সমাধান করা লাগবে আমাদের।
আমরা আমাদের নাজমুল ভাই বলেছেন আমলাতন্ত্রের কথা। হ্যাঁ, 15 বছরের রিক্রুটেড আমলাতন্ত্র। আমরা আমলাতন্ত্রের একটা বিশেষ বৈশিষ্ট্য জানি। এই আমলাতন্ত্র হচ্ছে টাকার মতো। টাকা, যার কাছে টাকা থাকবে সে তার। তো আমরা দেখেছি আমলাতন্ত্রকে যে সে যখন যে দল ক্ষমতায় যায় তারা তাদের সাথে খুব ভালোভাবে মিলমিশে যায় এবং তাদেরকে তারা মর্দন করেন এবং সেই রাজনৈতিক দলগুলোকে তারা অনেক সময় ভুল পথে পরিচালনা করার জন্য জি হুজুরের ভূমিকা পালন করেন আর কি আমলাতন্ত্র। এখন আমলাতন্ত্র তো একটা এটাকে এটার মধ্যে শুধু একটি যেমন হচ্ছে পলিটিক্যালাইজেশন আছে। আওয়ামী লীগ যেটা করেছিল সমস্ত বিভাগগুলোকে, হ্যাঁ, নির্বাহী বিভাগ বলেন, বিচার বিভাগ বলেন, সবগুলো ক্ষেত্রেই তো সে হচ্ছে কি এটাকে পলিটিসাইজ করছিলেন। এমনকি পুলিশ বাহিনী সহ, সামরিক বাহিনী সহ কোথাও তো পলিটিসাইজেশন তার থেকে তার ইয়ার হাত থেকে, দলীয়করণের হাত থেকে কোনো ক্ষেত্রই বাংলাদেশের বাঁচে নেই। কিন্তু এখন বাঁচুক আর না বাঁচুক, এখন আমি এটাকে কিভাবে বদল করব সেটা আমাদের দেখার বিষয় আছে। সেইটার ক্ষেত্রে নতুন করে আপনি একটা ডিক্লারেশন যেতে পারেন যে এখন থেকে এই বিচার বিভাগ যেমন আওয়ামী লীগের হাত থেকে মুক্ত হলো, এটি অন্য রাজনৈতিক দলের হাতেও পড়বে না, এবং অন্য রাজনৈতিক দলের হাতে না পড়ার জন্য জাতিকে এই উদ্যোগ গ্রহণ করতে হবে। এবং এই উদ্যোগের ক্ষেত্রে হচ্ছে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হবে কি হবে না, তাদের মতামত কি, এবং সেটা বিবেচনার বিচার করবে কে, কার কথা সঠিক সেটা বিচার করবে জনগণ, ভোটের মাধ্যমে জনগণ বিচার করবে। কিন্তু এই এই যে জায়গাগুলো আমার হচ্ছে গিয়ে সংস্কারের যে জায়গাগুলো, সেই সংস্কারের জায়গাগুলো বা সেই রাষ্ট্রকে মেরামতের যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে হচ্ছে গিয়ে হাত দেওয়ার জন্য আমার মনে হয় অনেক বেশি একটা ইউনিফাইড পজিশন দরকার দেশে। সেখানে একটি নতুন রাজনৈতিক দল, একটি কিংস পার্টি তৈরি করার একটা প্রেক্ষাপটের জন্য আপনি হচ্ছে পুরো জাতি, পুরো আন্দোলনটাকে নিয়ে কিছু প্রশ্নবিদ্ধ কথাবার্তা আপনারা বলছেন, এবং এখানে আপনারা শেষ না। আমি তো ভেবেছিলাম মাঝরাতে কোনো এক নেতা হঠাৎ করে ফেসবুকে ভুলেই বোধহয় অনেক কিছু লিখে ফেলছিলেন বা ভুলেই একটা মানচিত্র দিয়ে ফেলছিলেন। পরে আমি দেখলাম না, জাতীয় নাগরিক কমিটির খুব দায়িত্বশীল একজন নেতা আবার টকশোতে এসে আবারও তার কথার প্রতিধ্বনি করেছেন, তার কথার মূল রেশটার প্রতিফলন সেখানে ঘটাইছেন। অর্থাৎ মানচিত্র প্রশ্নবিদ্ধ, স্বাধীনতা প্রশ্নবিদ্ধ, আমার ভূগোল প্রশ্নবিদ্ধ, আমার সংবিধান প্রশ্নবিদ্ধ, এতগুলো প্রশ্নকে বিদ্ধ করতে করতে, ঠিক আছে, আমাদের আসলে যে কাজটা করতে হবে বা মিনিমাম যে কাজটা আমরা আশা করেছিলাম যে একটা গণতন্ত্র ফিরে আসবে এবং সেই গণতন্ত্রে যাতে একটা ফেয়ার ইলেকশন হয়, একটা অবাধ ইলেকশন হয়, ঠিক আছে, সেটা নিশ্চিত করবে তারা। এই যে তাদের একমাত্র এবং অন্যতম গুরুত্বপূর্ণ যে দায়িত্ব ছিল, সেই দায়িত্ব তারা পালন করতে পারছে না। সাইদুল্লাহ গ্রুপ, আমি ছোট্ট করে অপরদিকে একটি আইন প্রশ্ন করি শৃঙ্খলা আপনার কাছে। পরিস্থিতি সহ আমি ছোট্ট করে একটি প্রশ্ন করি আপনার কাছে, আমি সংক্ষেপে একটি প্রশ্ন করি। এই যে সরকার বলছে যে সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এখন যদি সিপিবি থেকে আপনি যান অথবা ব্যক্তি আপনি, ধরলাম একজন রাজনীতিক হিসেবে আপনাকে ডাকা হলো এই ব্যাপারে জাতীয় ঐক্যের জন্য আলোচনা করার জন্য, আপনি কি এই ঘোষণাপত্রের ব্যাপারে কি বলবেন আপনি তখন সেখানে, অথবা আপনি কি বলবেন যে হ্যাঁ এই ঘোষণাপত্রের সাথে আমি আছি? আপনার মতামতটা কি ব্যক্তিগতভাবে? প্রথমত এই ঘোষণাপত্র জিনিসটা ঘোষণাপত্রের মধ্যে আছে কি সেটা তো আমাকে আগে দেখতে হবে। আমি কোনো কিছু দেখলাম না, কোনো কিছু জানলো না, এখনো জাতি জানে না, এখনো বাংলাদেশের 17 কোটি মানুষ জানে না, হ্যাঁ, ওই অন্তর্বর্তীকালীন সরকার কোন ঘোষণাপত্র দিবেন আর ছাত্ররা কালকে কোন ঘোষণাপত্র দিবেন কেউ জানি না আমরা। এটা হলো আমাদের চোখ বন্ধ করে আমাদের কবুল বলে দিতে হবে। এরকম কোন কবুল কমিউনিস্ট পার্টি দেবে না। চোখ বন্ধ করে কারো মুখের দিকে তাকায়া কমিউনিস্ট পার্টি করবে না। আর আপনারা যে মিটিং গুলো ডাকেন, 30 মিনিটের মধ্যে ধরেন বাম জোটের 7 জন নেতার কথা বলতে হবে, আর আপনারা সেখানে একটা কথা বলবেন। আপনারা এনজিও মিটিং করে অভ্যস্ত, এনজিও মিটিং এ মিনিট থাকে, ঠিক আছে, এই 10 মিনিট 5 মিনিট 5 মিনিট করে একদম পুরো বিজনেস মিটিং এর মতো মিটিং সাজানো থাকে এবং সিদ্ধান্ত কি হবে সেটাও নেওয়া থাকে, ঠিক আছে।
সেখানে যারা অংশগ্রহণ করে তাদের আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত হয় না, সিদ্ধান্ত আগে থেকেই তারা ঠিক করে। এইটাই হবে তাদের সিদ্ধান্ত। মাঝখানে একটু আলোচনা হইলো, একটু এদিক ওদিক আলোচনা হইলো। তুমি এদিক ওদিক আলোচনা করে আপনি একটা ঘোষণাপত্র দিয়ে বলবেন 5 মিনিট আলাপ করার, একটা রাজনৈতিক দলের সাথে 30 মিনিট, 5 মিনিট, 1 ঘন্টা আলাপের বেসিসে আপনি বলে দেবেন যে সবার ঐক্যমত্য আছে। ন, প্রথম কথাটা আমি এই আলোচনার সময় প্রথমে বলেছি, নাজমুল ভাইও বলেছেন এটা, যে ভাই আমরা কোন রাজনৈতিক দল, বিএনপি কে চেয়েছে একটা ঘোষণাপত্র তার কাছে, জামাত কে চেয়েছে একটা প্রোক্লেমেশন, কমিউনিস্ট পার্টি কে চেয়েছে, বামজোট কি চেয়েছে, গণসংহতি কে চেয়েছে তার কাছে নতুন প্রোক্লেমেশন। প্রোক্লেমেশনের ক্ষেত্রে কোনো ইয়ে নেই, বরঞ্চ তারা কিন্তু সেই ফার্স্ট রিপাবলিকের করণ করে দিয়েছে। আমার এখনো মনে আছে যে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, এই যে স্বাধীনতার যে ফার্স্ট আপনার মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের যে ফার্স্ট প্রোক্লেমেশন ছিল, সেই প্রোক্লেমেশনের কথা তারা বলেছে। তারা 72 সংবিধানের মূলনীতি নিয়ে তাদের অনেকের, কারো কারো মধ্যে ধর্মনিরপেক্ষতা নিয়ে কথা আছে, কারো মধ্যে জাতীয়তাবাদ নিয়ে কথা আছে, কারো মধ্যে সমাজতন্ত্র নিয়ে কথা আছে। আমি সমাজতন্ত্রকে ধারণ করতে যাচ্ছি, আমি গণতন্ত্রকে ধারণ করতে চাচ্ছি, কিন্তু আমাদের অনেকগুলো জায়গা নিয়ে কিছু কিছু রাজনৈতিক দলের মধ্যে দ্বিমত আছে, ডিফারেন্ট জায়গা আছে। সেই ফয়সালা করে দেবে জনগণ যে এটা কি হবে, কিন্তু সামগ্রিকভাবে এটা একটা আমূল পরিবর্তন করে দেয়, একটা ছুঁড়ে ফেলে দেওয়া কে এটা দেয়। এবং এটার জন্য তো আমি মনে করি কি, তারা ঘোষণা দিচ্ছে, তারা একটা ঘোষণাপত্র, তার আগে তারা ব্যবস্থা গ্রহণ করা দরকার ছিল। কারণ আপনি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন এই সংবিধানের শপথ নিয়ে, এই সংবিধান অনুযায়ী আপনি দায়িত্ব নিয়েছেন, শপথ নিয়েছেন তো এই সংবিধান অনুযায়ী। ফলে এটা তো রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ, এটা তো রাষ্ট্রদ্রোহিতা, রাষ্ট্রদ্রোহিতার মামলা হওয়া দরকার ছিল। বরঞ্চ চাপের মুখে আপনি বলতে যাচ্ছেন আমিও একটা করব, তোমরা মানে এটাও বলে না যে তোমরা কালকে করো না, আমিও একটা ঘোষণাপত্রের কর্মসূচি জি করবো ঠিক এই কয়েকদিন পরে প্রশ্নটি, জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে। জি এই প্রশ্নটি, জি শাহদুল হক রুবেল ধন্যবাদ। আমি নাজমুল আলম নাজু আপনার কাছে এই প্রশ্নটি নিয়ে আসলে আসতাম, যেটি মাত্র বললেন শাহদুল হক রুবেল। যেটা দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি তারা বলার পরেই এই এখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে সরকার একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নিয়েছে। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন একটু বলবেন? আসলে ঘোষণাপত্র তো প্রথমেই বললাম যে আসলে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের এই বিপ্লবের বা এই যে আত্মহতি, এর যে মূল চেতনা, মূল যে স্পিরিট, সেই জায়গা থেকে আসলে আমাদেরকে বোধহয় আমাদের দৃষ্টিটা ভিন্ন খাতে বাহিত করার জন্য এটা একটা ষড়যন্ত্র হচ্ছে। কে হ্যাঁ, করছে এই ষড়যন্ত্র? নাজমুল আলম নাজু আপনার কাছে কি মনে হচ্ছে, কে বা কারা অবশ্যই করছে? তো চক্রান্ত হচ্ছেই, অবশ্যই তো চক্রান্ত হচ্ছে। চক্রান্ত হচ্ছে এই কারণেই বলবো যে বাংলাদেশে এখন যে যে কারণে আমাদের এই আন্দোলন, যে কারণে মানুষের, যেটা পূর্বেও বললাম যে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র চাই, অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং প্রধান কাজ হওয়া উচিত ছিল বাংলাদেশে যথাযথ একটি সময়ের মধ্যে নির্বাচন নিয়ে আসা এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা এবং যা যথাযথ সংস্কার করে একটি নির্বাচন প্রক্রিয়ায় চলে যাওয়া এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেয়ার ভোটের মাধ্যমে যে সকল দল বা যে সকল ব্যক্তি নির্বাচিত হবেন তারা সংসদে বসে আপনারা যেগুলো সংশোধন করলেন খসড়া ভাবে সেগুলোকে অনুমোদন করবেন, আর বাকি সংস্কারগুলো তারা করবে। পাশাপাশি আপনারা আপনাদের এই অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে মানুষ যেন কষ্ট না পায়, দ্রব্যমূল্য থেকে শুরু করে আইনের শাসন, এই জিনিসগুলো আপনারা একটু ভালোভাবে মানুষকে দেবার চেষ্টা করেন। মানুষ এটা চায়, মানুষ আসলে ঘোষণাপত্র চায় না। আজকে রুবেল ভাই যে কথাটা বলল আসলেই সত্য। আজকে ছাত্র বৈষম্য আন্দোলনের কথা বলে যে সংবিধানকে কবর দেওয়া হবে, এটি কিন্তু রাষ্ট্রদ্রোহিতা সামিল। আমি মনে করি বাংলাদেশের প্রতিটি নাগরিক তাই মনে করবে, কারণ যে সংবিধানের মধ্য দিয়ে আপনি শপথ গ্রহণ করেছেন, রাষ্ট্র পরিচালনা করছেন, জনপ্রশাসন চলছে, পুলিশ প্রশাসন চলছে, রাষ্ট্রর প্রতিটা রাষ্ট্রযন্ত্র পরিচালিত হচ্ছে, আপনি সেটাকে কবর রচনা করবেন। যে এটি নাজমুল তো আলম নাজু, আমি এখানে একটু যোগ করি আপনার এই কথার সাথে, যেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির থেকে বলা হয়েছে যে বিভিন্ন রাজনৈতিক দলকে যারা গণ অভ্যুত্থান অথবা গণ আন্দোলনের চেতনার সাথে
একমত অথবা যারা রাস্তায় ছিলেন সেই রাজনৈতিক দলগুলোকে তারা জানিয়েছে, চিঠি দিয়েছে। তো আপনারা কি এরকম কোনো চিঠি পেয়েছেন? অথবা আমি যদি ব্যক্তিগতভাবে আপনাকে জিজ্ঞেস করি, যদি আপনি বলতে চান যে যদি এই ঘোষণাপত্র পাঠ করা হয়, তারা বলেছে যে সেখানে সমমনা অথবা রাজনৈতিক দলগুলো থাকবে ফ্যাসিস্ট বিরোধী, তো সেখানে আপনি কি অংশ নেবেন অথবা আপনার রাজনৈতিক দল কি অংশ নিবে, এমন কিছু জানা আছে আপনার? আমি তো প্রশ্নই ওঠে না, পাশাপাশি আমার রাজনৈতিক দলও ইতিমধ্যেই তাদের স্পষ্ট বক্তব্য দিয়েছে যে আমরা সংবিধানকে আমরা অস্বীকার করি না। বর্তমান সংবিধান এদেশের 18 কোটি মানুষের হৃৎপিণ্ড, আমরা এটাকে অস্বীকার করি না, এ দেশের কোনো মানুষ অস্বীকার করে না। কাজেই যদি তাদের সেখানে সেই ঘোষণাটি আসে যে সংবিধানের কবর রচনা, তাহলে সেটাতে তো আমার দল যাবার প্রশ্ন আসে না। পাশাপাশি এটি ভাবতে হবে, রাষ্ট্র যেটা বলতে চাচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার যেটা বলতে চাচ্ছে, তাদের কিন্তু ভাবা উচিত যে এটি অন্তর্বর্তীকালীন সরকার, এই সংবিধান অনুযায়ী শপথ গ্রহণ করেছে, এটি কোনো বিপ্লবী সরকার নয়। এটি বিপ্লবী সরকারের মধ্য দিয়ে সংবিধানকে স্থগিত করে কিন্তু সেই সরকার গঠন হয়নি। এই সংবিধানের আলোকে থেকেই, সংবিধানের অনুযায়ী তিনি কিন্তু রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছেন। জি, আপনাকে ধন্যবাদ। শাহিদুল হক রুবেল, আপনি কি বলবেন যে বিষয়ে আলোচনা করছিলাম? নাজমুল ভাইয়ের কথার ওই অংশটা, শেষ অংশটা ধরেই বলি যে অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার, বিপ্লবী সরকার, এই প্রত্যেকটার চরিত্রের তো পার্থক্য আছে, অধিকারেরও পার্থক্য রয়েছে। আর একটা কথা আমি বলবো, সেটা হচ্ছে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যে কাজটি আপনি 5ই আগস্ট করতে পারতেন, 5ই আগস্ট বাংলাদেশে সবাইকে মিলায়, ঠিক আছে, এবং তখন কিন্তু বিপ্লবী সরকারের নেতৃত্বে, ঠিক আছে, অরাজনৈতিক নেতৃবৃন্দ আসবার সুযোগ কতটা ছিল তাও কিন্তু ভাবতে হবে। কারণ যে অরাজনৈতিক নেতৃবৃন্দরা আজকে মসনদে আছেন, হ্যাঁ, মসনদে যারা আছেন তারা তো অনেকে দেশেই ছিলেন। আমরা তো লড়াই লড়েছেন, নাজমুল ভাইরা যখন 15 বছর ধরে লড়াই লড়ছেন, আমরা যখন কমিউনিস্ট পার্টি লড়াই লড়ছি, হরতাল করছি, এই করছি, জেল খাটছি, মামলা হচ্ছে, নাজমুল ভাইরা তো আরো বেশি বেশি মামলা হচ্ছে, ঠিক আছে, তো আরো বেশি দিন তারা জেল খাটছে। তখন তো অনেকেই হচ্ছে দেশে বিদেশে খুবই শান্তিতে ছিলেন। এমনকি আজকে বড় বড় বক্তৃতা যারা দিচ্ছেন, পত্র পত্রিকায় বুঝাচ্ছেন কেন প্রোক্লেমেশন দরকার, কেন ঘোষণাপত্র দরকার, তারা তো জুন মাসের 30 তারিখ পর্যন্ত ছাত্রলীগ করেছেন। আমরা তো দেখেছি তারা তারা বিভিন্ন সময় কিভাবে বঙ্গবন্ধুর বন্দনা করেছেন। এই সমস্ত নেতৃবৃন্দ, তারা তো হচ্ছে হেলমেট যে লীগ বলি, হ্যাঁ, শিবিরের নেতারা তো হেলমেট পরে, ঠিক আছে, ছাত্রলীগ করেছেন, এবং হেলমেট পরে হয়তো আমাদের উপরে হামলা করেছে, নাজমুল ভাইদের উপর হামলা করেছে, বিএনপির উপর হামলা করেছে তারা। অর্থাৎ তারা তখনও ক্ষমতার মোয়া খেয়েছে, এখনো মোয়া খাচ্ছে, আগামী তো মোয়া খাওয়ার ব্যবস্থা করতে চায়। আমি একটা জিনিস বলতে চাই, 17 বছর বয়স করে দিচ্ছেন তো মনে করেন না 17 বছরের বাচ্চারা হচ্ছে গিয়ে অবলা, ঠিক আছে। হাসিনা যেমন তাদেরকে ম্যানেজ করতে পারে নাই, ভয় দেখায়া খুন করে, হাসিনা যেমন ম্যানেজ করতে পারে নাই, তেমনি আপনারাও লোভ দেখিয়ে এই নতুন যে প্রজন্ম, এই প্রজন্মকে আপনারাও ম্যানেজ করতে পারবেন না, এটা আমরা বিশ্বাস করি। আর একটা বড় কথা, কমিউনিস্ট পার্টি বা বাম গণতান্ত্রিক জোট, বিএনপি সহ যে রাজনৈতিক দলগুলো আছে, তাদের অনেক কাজ আছে, তাদের অনেক কাজ আছে। গণতন্ত্রকে পুনরুদ্ধারের লড়াই এখনো চলছে, অনেক কাজ রয়েছে। আমাদের 3 জানুয়ারি সমাবেশ রয়েছে সরোয়ার্দিতে, আমাদের সময় নাই হচ্ছে কালকের ওই কর্মসূচিতে যাওয়ার। আমরা জানি সাইদুল হক রুবেল, গণতন্ত্র কি পুনরুদ্ধার হয়নি এখনো? রয়েছে ইসলামী ছাত্র শিবিরের, মানে হাজার হাজার মানুষ এই মুহূর্তে বাসে করে রওনা হয়েছে ঢাকা শহরে, তার জি, সাইদুল হক রুবেল, আপনাকে ধন্যবাদ। ইসলামের এখানে বেনিফিশিয়ারি হতে পারে এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত এই সংবিধানকে আহত করার মধ্য দিয়ে। কিন্তু মুক্তিযুদ্ধ স্বাধীনতার পক্ষে যত রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশে ক্রিয়াশীল রয়েছে, কোন রাজনৈতিক, সেটা বিএনপি, সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল হোক, আর সেটা হচ্ছে বাম গণতান্ত্রিক জোট হোক, গণসংহতি হোক, বা হচ্ছে যেটাই হোক, কমিউনিস্ট পার্টি হোক, কারো ক্ষেত্রে এটা তাদের জন্য প্রয়োজন নাই। এটা তাদের জন্য প্রয়োজন রয়েছে
যারা 71 সালে বাংলাদেশের বিরুদ্ধে ছিল, যারা সাজুল্লাহ বাংলাদেশ রুবেল, রাষ্ট্র আপনাকে জন্মের ধন্যবাদ। বিরুদ্ধে ছিল, জি তাদের জন্য এটা প্রয়োজন আছে হয়তো। জি আমি দুঃখিত, সেই আমাদের রাজনৈতিক দল সহযোগিতা করবে, সেই রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের কর্মীরা কালকে শহীদ মিনারও যাবে, এই জি। খবর আমাদের কাছে আছে। জি আপনাকে ধন্যবাদ। আমাদের সময় একদম শেষ। আমরা নিশ্চয়ই অন্য কোনো দিন আবারও আলোচনা করব। খুব জলদি আপনাদের সাথে আবার দেখা হবে, দর্শক আপনাদের কথা শুনতে পারবে। এবং নাজমুল আলম নাজু, আপনাকেও খুব ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই আপনার সাথে আবার কথা হবে। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ বিদায় নিচ্ছি। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ থাকলো। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।